হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজ টক। এর আগে আমাদের ক্লাস 8-এর অনেকগুলো টেক্সট নিয়ে আমরা আলোচনা করেছি। তো কেউ যদি না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্ট করা আছে, সেগুলোর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে সেই প্লেলিস্টগুলো থেকে তোমরা দেখতে পারো যে আমি কী বিষয় নিয়ে কথা বলেছি ওখানে। আর বিভিন্ন টেক্সটগুলো খুব ডিটেলড আলোচনা করা আছে। তো ওর সাথে সোশ্যাল, ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল যে পার্টগুলো কীরকমভাবে অতপ্রতভাবে ইন্টারকানেক্টেডলি দে আর কানেক্টেড, এভরিথিং ইজ ডিসকাসড দেয়ার in detailed manner. So if you didn't watch it, so go and have a watch there in my channel. The A King's Tale, এখানে যে গল্পটা আছে এবার এ কিংস টেল, এখানে এ কিংস টেল বলতে না তো কিং আর্থারের কথা বলছে। ব্রিটিশ ইতিহাসে মানে ব্রিটিশ হিস্ট্রি, সেখানে সে সময় কী হচ্ছিল, অ্যাংলো স্যাক্সন ইনভেডেড দ্য ব্রিটিশ টেরিটরি। তো সেই অ্যাংলো স্যাক্সনের যে অ্যাংলো স্যাক্সনরা ব্রিটিশের যে টেরিটরি ছিল সেখানে ইনভেড করেছিল, মানে আক্রমণ করেছিল, বহিরাক্রমণ। তো সেই আক্রমণের একটা দৃষ্টান্ত কিন্তু এখানে অনেকে বলবে যে এটার অথর কই, এ কিংস টেলের অথর কই। দ্য অথরশিপ অফ ইট ইজ আননোন, নোবডি নোজ হু রোট ইট। ইট ইজ বেসিক্যালি এ ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে না তো লোককথা, লোকের মুখে মুখে গল্পটা চলে এসেছে, কিন্তু এটা যে আদৌ কতটা সত্য সেটা নিয়ে এখনও অনেক সন্দেহ আছে, এটা আদৌ কতটা সত্য। কারণ নোবডি নোজ দ্যাট হু রোট ইট, ইভেন দ্য এক্সিস্টেন্স অফ দ্য রাইটিং, এক্সিস্টেন্স অফ দ্য টেল ইন রিটেন ফর্ম ইজ আননোন। মানে কোনো রিটেন ফর্মে যেটা গল্পটার যে বলা আছে ঠিকমতো করে বা অথরশিপটা, সেটা সম্বন্ধে কোনো নলেজ নেই। এটা একটা বেসিক্যালি একটা রাজার গল্প, যে রাজার গল্পটাতে কী হয়েছে না তো রাজাও মারা যাচ্ছে, মহারাজাও মারা যাচ্ছে, মহারানীও মারা যাচ্ছে, এবং সেখানে তার যে ছেলেটা থাকে সেই ছেলেটাকে নিয়ে অনেকে বাহুবলী সিনেমা দেখেছো, সেই কম বেশি ওই রকম একটা টাইপের একটা গল্প। কিন্তু ওখানে বাহুবলীটাতে কোনো সোর্ড নিয়ে কিছু ছিল না, এখানে কিন্তু কি না তো রাজার একটা তরবারি থাকবে, সেই তরবারিটা নিয়েই কিন্তু অ্যাকচুয়াল গল্পটা, যে সেই তরবারিটা কী করে কী হবে না হবে, সেই তরবারিটা একটা বিশাল গল্প আছে। আর এটা ছাড়াও একটা হলিউডের একটা সিনেমা আছে, সেই সিনেমাটা থেকেও কিন্তু অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে কিং আর্থারের ব্যাপারে। একটা হলিউডের সিনেমা আছে যে কিং আর্থার অ্যান্ড দ্য সোর্ড না একটা কি একটা গল্প আছে। তো সেই গল্পটা থেকে কিন্তু বোঝা যাবে বেশ ভালো করে যে অ্যাকচুয়াল কী। তো গল্প বেশ ভালো মানুষ মনে রাখে কখন, লিখে গল্প আর লিখে পড়ে অতটা যদি মনে করে রাখা যদি নাও যায়, কিন্তু একটা গল্প ভালো করে মনে রাখা যায় যখন গল্পটা যখন কেউ বলে বা শুনে গল্পগুলো বেশি মনে রাখা যায়। ইফ ইউ লিসেন টু সাম স্টোরিজ, ইট ক্যান বি এক্সিস্টেড ইন আওয়ার মেমোরি ফর এ লং টাইম, মানে অনেকটা সময় ধরে কিন্তু আমাদের মেমোরিতে গল্পটা থাকবে। আর এছাড়াও যদি আমরা কোনো একটা সিনেমা দেখি বা মুভি দেখি, সেই গল্পটাও কিন্তু আমাদের কিন্তু অনেকটা মাথায় থাকে সেই রকম। তো কেউ যদি সিনেমাটা যদি না দেখে থাকো, এ কিংস টেলের ওপরেই, সম্ভবত কিং আর্থারের ওপরে যে সিনেমাটা আছে, যে কিং আর্থারিয়ান সাইকেলের ওপরে রাউন্ড টেবল, কিং আর্থার অ্যান্ড দ্য রাউন্ড টেবল বলে একটা গল্প আছে, সেই গল্পটা থেকেও তোমরা অনেকটা আইডিয়া পেয়ে যাবে। এর সম্বন্ধে অনেকগুলো গল্প আছে, অনেকগুলো রিমেক, তারপরে হলিউড সিনেমা বলো বা বিভিন্ন রকম এই রিলেটেড যে কাহিনী, রাজাদের কাহিনী থেকে অনেকটা কিছু আইডিয়া পাওয়া যাবে। তো এই গল্পটা কীরকম, গল্পটা হচ্ছে কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটেন্স সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো। না তো কিং আর্থার ছিল না তো কি ব্রিটেনের একজন রাজা ছিল, না তো কত না তো 100 বছর আগেকার, মানে অনেক 5th and 6th সেঞ্চুরির একটা কথা বলছে সম্ভবত। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। সে ছিল খুব জনপ্রিয় এবং খুব সাহসী একটা রাজা ছিল। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম। লিজেন্ডস মানে না তো পৌরাণিক কাহিনী, যে কাহিনীগুলো না তো মুখে মুখে চলে এসেছে, পাসিং জেনারেশন টু জেনারেশন, ওরালি না তো মুখে মুখে সে গল্পগুলো এসেছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থুরিয়ান লেজেন্ডস। লিজেন্ডস মানে হচ্ছে সে একই কথা বললাম না তো any concrete evidence of the story is not known. It has come down to the generation only orally. না তো মানুষের কাছে এসেছে কি করে, না তো সেটা এসেছে গল্পের আকারে এসেছে। তো সেই রকমভাবে এই গল্পটার অ্যাকচুয়াল যে রিয়েল এক্সিস্টেন্স সেটা সম্বন্ধে জানাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর অথরশিপ তো বাদই গেল,
যে কে লিখেছে না লিখেছে। তো সেই জন্য না তো কি এখানে অথরশিপ নিয়ে অনেকটা গণ্ডগোল আছে, সেই অথরশিপের ব্যাপারে অত কিছু আলোচনা করা হয়নি। তো আমরা রাজার গল্প, পুরাতন গল্প শুনি কী কারণে? কারণ আদৌ তো সেগুলোর তো কোনো অস্তিত্ব নেই, আমাদের জীবনে তো সেগুলোর কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা একটা রাজার গল্প শুনবো, তো গল্পটা শোনার পর বা রাজার একটা কোনো সিনেমা দেখবো, সেই সিনেমাটা দেখার পর আমাদের যে রিয়েল ইম্প্যাক্ট, আমাদের ওপর যে প্রভাব, সেই প্রভাবটা তো সেরকম কিছুই পড়বে না। কারণ আমরা উই লিভ ইন 21st century হোয়ার দ্য মোনার্কি ইজ ওভার। Monarchy was 200 or 150 years ago. মানে monarchy, the rule of monarchy was 150 to 200 years ago. Even in the country we live in, যেই দেশে আমরা বাস করি সেই দেশটাও কিন্তু monarchical ছিল ইন সার্টেন প্রভিন্সেস, মানে তো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু রিজিয়নে, অঞ্চলে রাজার একটা রমরমা ছিল, যেমন মোঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্য। কিন্তু সেই রাজার কিন্তু চল কিন্তু নেই। তাছাড়াও কিন্তু আমরা কি না তো গল্পগুলো শুনতে ভালো লাগে। তাছাড়া সেগুলো থেকে আমাদের এমন কী উপকার পাই? উপকারটা হচ্ছে যে একটা আইডিয়াল, একটা স্ট্যান্ডার্ড, একটা আইডিয়াল আমাদের ওর ভেতরে কিন্তু একটা এস্থেটিসিজম থাকে। এস্থেটিসিজম মানে হচ্ছে নান্দনিকতা। নান্দনিকতা কোনটাকে বলবে? যে নান্দনিকতা হচ্ছে ওই জিনিসটা যেটা থেকে আমরা একটা সুপ্ত একটা আনন্দ পাই। যেমন একটা ফুল, যেমন তুমি দেখলে একটা সুন্দর ফুলটা থেকে সেন্ট আসছে সুন্দর, তো যে ফুলটার অ্যাকচুয়ালি কিন্তু তুমি কী পেলে? কনস্ট্রাকটিভ কিছু, সেটা কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। অ্যাবস্ট্র্যাক্ট, কংক্রিট কিছু নয়, অ্যাবস্ট্র্যাক্ট, যেটাকে টাচ করা যাবে না, কিছু করা যাবে না, কিন্তু একটা কিছু পেলে একটা প্লেজার, একটা আনন্দ। তো সেরকম রাজার যে গল্পগুলো আমরা শুনছি সেগুলো থেকেও আমরা অনেকগুলো প্লেজার পাই, আনন্দ পাই। আর এমনিতেও যেসব আমরা গল্প বা কবিতাগুলো পড়ি সেগুলো থেকেও কিন্তু আমরা আনন্দ পাই। এগুলোকে বলে এস্থেটিক অফ এ রাইটিং। মানে যে রাইটিংটা লেখার যে আকৃষ্ট করছে, সেটা থেকে যে আনন্দটা পাচ্ছি সেটাকে বলছে এস্থেটিক। তো এস্থেটিক জিনিসটা বলা হতো এই কারণে কিন্তু আমরা বিভিন্ন রাজার যে গল্প থাকে সেগুলো থেকেও কিন্তু আমরা বেশ আনন্দ পাই। আর অ্যাকচুয়াল কিন্তু ওই সময় যে সোশ্যাল যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য স্ট্রাকচার দ্যাট উই লিভ ইন নাও। মানে যেই স্ট্রাকচারে আমরা এখন বাস করছি সেই স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান। মানে ওটার থেকে স্ট্রাকচারটা কমপ্লিটলি ডিফারেন্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু দেখি কেন? একটা স্ট্যান্ডার্ড, আইডিয়াল স্ট্যান্ডার্ড হিসেবে আমরা সেটাকে দেখি। অনেক এটা নিয়ে অনেক মার্কসিস্ট ক্রিটিসিজম আছে, বিভিন্ন সাইকোলজিক্যাল ক্রিটিসিজম আছে, বহুত কিছু আছে। তো ক্লাস 8-এ তো অত কিছু নিয়ে আলোচনা করা যাবে না, তাও কিছু বললাম এস্থেটিসিজম নিয়ে। এস্থেটিক কাকে বলে? যে একটা এস্থেটিক জিনিসটা কী অ্যাকচুয়াল? এস্থেটিক্সটা কিছু নয়, মানে প্লেজার, আনন্দ। তো সেই আনন্দটার জন্য কিন্তু এত কিছু। তো বেশি দেরি না করে গল্পটা পড়া যাক। গল্পটা অ্যাকচুয়াল কী বলছে হচ্ছে মেনি হান্ড্রেড অফ ইয়ার্স অ্যাগো। না তো অনেক, মানে হাজার বছর আগে বা হাজার বছর আগে বা কত শ বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড উথার পেনড্রাগন। না তো ইংল্যান্ড একটা রাজার দ্বারা কিন্তু হতো, মানে শাসন করতো ইংল্যান্ডে। সেই রাজাটার নাম ছিল, কী ছিল? উথার পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড। না তো রাজাটা কীরকম ছিল? না তো বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর মানে রক্ষাকর্তা, টু অল হিজ পিপল। মানে ওর যত সব প্রজা ছিল, মানে উথার পেনড্রাগনের তার যে প্রজাগুলো ছিল তার কাছে কীরকম ছিল? তার বন্ধুও ছিল এবং তাদের রক্ষকও ছিল কিন্তু উথার পেনড্রাগন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান মানে কি? সবার চোখে ভালো। তার মানে কি? যে আমরা যেসব ইতিহাসে যে আমরা পড়ি, সেগুলো যে গল্পগুলো পড়ি, সেই গল্পগুলো মনে হবে যে রাজা এত ভালো ছিল, হোয়াই দ্য অনলি গুড সাইড ইজ only evident in the history, because the writer who writes the tale about a king is completely what, মানে সে সময় কী হতো? রাজারা যেসব স্ক্রাইব থাকতো বা লেখক থাকতো, তাদেরকে কী করতো? না তো তাদেরকে একটা পেনশন স্কিমের মতো করতো, তাদেরকে টাকা দিত। তারা যদি ভালো কিছু লিখতো রাজার নামে, তারা রাজাকে নিয়ে গল্প লিখতো বা রাজাকে নিয়ে কোনো কিছুটা লিখেছে, সেটাতে কিন্তু তার একটা কমিশন থাকতো। সেই কমিশনটার অনুযায়ী কিন্তু রাজার গুড সাইডগুলো উল্লেখ থাকতো, কিন্তু রাজার যে ব্যাড সাইডগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ঢাকা পড়েই আছে। কারণ তার মানে হিস্ট্রি ইজ কন্ট্রোলড বাই দ্য পাওয়ারফুল পিপল।
মানে ইতিহাসটা শক্তিশালী লোকের দ্বারা আবদ্ধ। ইতিহাসটা আমরা যে এখন পড়ছি সেই ইতিহাসটা শক্তিশালী লোকের দ্বারা আবদ্ধ। কারণ অ্যাকচুয়াল সেই সময় যে নর্মাল জীবনযাপন কীরকম ছিল, একটা মানুষ কোথায় মারা গেল, গাছতলায় মারা গেল না কীভাবে মারা গেল, না মানুষটা যেমন আমরা এখন লকডাউনে দেখছি যে একটা মানুষ দিল্লি থেকে পায়ে হেঁটে চলে আসছে, তো সেরকম তো কোনো ফ্যাক্ট আমরা খুঁজে পাই না। কারণ কি, দ্য হিস্ট্রি ইজ কন্ট্রোলড বাই দ্য পাওয়ারফুল পিপল। তো সেরকম ওটা একটা গেল, একটা ক্রিটিসিজম গেল, একটা সমালোচনা গেল। তো রাজা ছিল না তো কি, সবার চোখেই ভালো ছিল, ফেয়ার টু এভরি ওয়ান। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। না তো ব্রিটেনের যেসব মানুষজন ছিল বা প্রজা ছিল তারা প্রচুর শান্তিতে এবং সুখে বাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, ফ্লক্স মানে হচ্ছে তাদের যে গরু, ভেড়া, মোষ এইসব ছিল সেগুলোকে না তোকে পরিচর্যা করতো। টেন্ডিং মানে পরিচর্যা করা, পরিচর্যা করতো। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, না তো মাঠে হাল চাষ করতো। এরকম ছিল মানে প্রজারা, যেরকম তোমরা বাহুবলী সিনেমাতে দেখো বা এরকম কিছু। না তো প্রজারা চাষবাস করছে, আর রাজা মানে কি, রাজা সাম্রাজ্য দেখাশোনা করছে, প্রজার কাছে খুব প্রিয়, এরকম একটা চিত্র। তো কি বলছে, কিং উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রাইন। তো কিং উথার পেনড্রাগন কাকে বিয়ে করেছিল? বিউটিফুল লেডি ইগ্রাইনকে বিয়ে করেছিল, ঠিক আছে। তো তার মানে মহারানীর নাম কী ছিল? লেডি ইগ্রাইন। অ্যান্ড হ্যাড এ সান, না তো একটা ছেলে ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই ছেলেটাই ছিল না তো উত্তরাধিকারী। ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন। না তো যে রাজকীয় যে সিংহাসন ছিল সেই সিংহাসনের উত্তরাধিকারী কে ছিল? সেই ছেলেটাই ছিল। দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড সুন। কিং এবং কুইন মানে রাজা এবং রানী খুব শীঘ্রই মারা গেল। আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, না তো ছেলেটা জন্মাবার পরেই রাজা এবং রানী মারা গেল। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা কিন্তু খুব কঠিন সময় ছিল। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। না তো সে সময় রাজার যে বিরোধী ছিল, বিরোধী বলতে যারা এনিমি, শত্রু, অপোনেন্টস মানে এনিমি বা শত্রু যারা ছিল, তারা কি করছিল? না তো ওয়ার লুকিং, না তো কি তারা সন্ধান করছিল বা অনেক ফোন দিয়ে আঁটছিল বা টেকনিক, কৌশল কী করার জন্য? টু সিজ দ্য থ্রোন, না তো যে সিংহাসন আছে সেই সিংহাসনটাকে ক্যাপচার করার, সেই সিংহাসনটাকে দখল করার, সিজ। কিং উথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স। এখানে যে শব্দটা আছে কাউন্সেলার্স, ঠিক আছে, এই যে হ্যাড টু কাউন্সিলার্স, এখানে যে কাউন্সিলর শব্দটা আছে, তো কাউন্সিলর শব্দটা কীরকম? কাউন্সিলর মানে হচ্ছে যে উপদেশ দেয় রাজাকে, যে হ্যাঁ কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, তো এটাকে বলছে উপদেশ দিত রাজাকে। তো কাউন্সিলর ছিল দুজন, একজনের নাম ছিল মার্লিন, এ প্রফেট। প্রফেট যে শব্দটা আছে প্রফেট, প্রফেট মানে হচ্ছে এ পারসন হু নোজ ফিউচার, হু প্রেডিক্টস অ্যাবাউট ফিউচার। তো একটা মানুষ যে না তো ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলতে পারে, প্রফেট। তো একটা মানুষ যে ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলতে পারে তাকে কী বলা হয়? প্রফেট বলা হয়। তো এখানে মার্লিন ছিল সে প্রফেট, না তো ফিউচারে কীরকম কী হতে পারে না হতে পারে সেসব নিয়ে সে ভালো বলতে পারতো। তো অ্যান্ড এ ম্যাজিশিয়ান, প্রফেটের পাশাপাশি সে ছিল একজন ম্যাজিশিয়ান তাও। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। আর একজন না তো কি সাহসী একজন যোদ্ধা ছিল, কাটাপ্পা। যেমন বাহুবলীতে কাটাপ্পা আছে, সেরকম একজন সাহসী যোদ্ধা ছিল, নাম কী ছিল? স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারাকে না তো দুজনকে প্রচুর বিশ্বাস করতো, কারা? না তো রাজপরিবার প্রচুর, রয়্যাল ফ্যামিলি মানে রাজপরিবার খুব বিশ্বাস করতো তাদের ওপর। ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী আর নেই বেঁচে, দ্য টু কাউন্সিলার্স মেট স্যার এক্টর দ্য trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. When the king and queen were no more, না তো রাজা এবং রানী যখন আর বেঁচে নেই, দ্য টু কাউন্সিলর, না তো দুজন উপদেষ্টা কার সঙ্গে দেখা করলো? স্যার এক্টরের সঙ্গে। স্যার এক্টরটাকে দ্য ট্রাস্টওর্দি মানে যাকে বিশ্বাস করা যায়, সে বিশ্বাসযোগ্য।
এ লয়াল সাবজেক্ট, লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত, সাবজেক্ট মানে হচ্ছে প্রজা অফ দ্য কিং, না তো রাজার যে প্রজা ছিল, একজন বিশ্বস্ত প্রজা ছিল, নাম কি? স্যার এক্টর। কখন দেখা করলো? অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, একটা ঠান্ডা এবং ঝোড়ো মানে বাতাস বইছে এরকম একটা রাত্রে, মধ্যরাতে তারা দেখা করলো। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি, তারা হাতে তারা কী দিল? একটা ছেলে দিল হাতে। র্যাপড ইন এ স্কারলেট ক্লক, র্যাপড মানে হচ্ছে আবৃত করা, কভার করা। ইন এ স্কারলেট, স্কারলেট যে শব্দটা আছে, স্কারলেট মানে হচ্ছে যে লাল কালার, ঠিক আছে, লাল কালার, কিন্তু লাল কালার হলেও কিন্তু লালটা কীরকম? উজ্জ্বল লাল, সেটাকে বলা হয় স্কারলেট বলা হয়। তারপরে আছে ক্লক বলে একটা শব্দ আছে, ক্লক মানে হচ্ছে কাপড়। তো সেরকমই একটা লাল একটা কাপড়ে একটা ছেলে দিল। মার্লিন সেড, মার্লিন বলল, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ দিচ্ছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ, এবং তোমার বউকে, তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ দিস চাইল্ড, না তো ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, না তো এই ছেলেটাকে লালন পালন করো, এই ছেলেটাকে অ্যাজ দো, কীরকম? যেন হি ওয়্যার ইয়োর ওন সান, যেন মনে হয় যে ছেলেটা তোমারই, এরকমভাবে তোমরা লালন পালন করো। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এই ছেলেটার নাম কী হবে? কী নামে রাখা হবে? আর্থার বলে। স্যার উলফিয়াস সেড, উলফিয়াস বলল। স্যার এক্টর বিং এ ট্রু নাইট, নাইট মানে হচ্ছে যে সে সময় ব্রিটিশারদের অনেকগুলো র্যাঙ্ক ছিল, যে না তো সেনাপতি, তারপরে বিভিন্ন যে র্যাঙ্কগুলো থাকে, মানে একের পর এক পদগুলো, তো সেরকম একটা পদ ছিল নাইট। না তো নাইট কারাকে বলা হতো? যারাকে মানে কিছু কাজ দেওয়া হতো, যারা সৈনিকের মতো কাজ করতো, যারাকে কিছু কাজে ডিউটি দিলে বা কাজ দিলে সেটাকে তারা সম্পূর্ণ করে। তো সেরকমই স্যার এক্টর ছিল একজন, একটা সত্যিকারের একজন নাইট। আস্কড নো কোয়েশ্চেন, কোনো প্রশ্নই জিজ্ঞেস করলো না। অ্যান্ড প্রমিসড টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর, এবং সে তাকে আশ্বাস দিল, টু ওবে মানে পালন করার, হিজ লেট কিংস কাউন্সিলর, না তোকে তার মৃত রাজার যে উপদেশটা আছে তার কথাটা রাখলো এবং সেটাকে পালন করার সে আশ্বাস দিল তারাকে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেমন মার্লিন এবং স্যার উলফিয়াস ভবিষ্যৎবাণী করেছিল যে হ্যাঁ তারা ভয় খেয়েছিল। ট্রাবল ব্রোক আউট, ট্রাবল মানে হচ্ছে সমস্যা, চারিদিকে ঝগড়া ঝঞ্ঝা এরকম দেখা দিল। কোথায়? ইন ব্রিটেন, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া, না তো রাজার মারা যাওয়ার পরে রাজ্যে অনেক সমস্যা দেখা দিল। যেমন বাহুবলীতে কি হচ্ছে, যে রাজা মারা যাওয়ার পর না তো কি চারিদিকে সবাই সিংহাসন দখল করার জন্য যেমন খেপে উঠলো, সেরকমই কেস। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, ব্যারন্স মানে হচ্ছে যারা নোবেল মেন, সে সময় অনেক যারা জমিদার টাইপের মানুষ থাকে, যে না তো মহারাজা তো আছেই, মহারাজার আরও আশেপাশে যে এলাকাগুলো আছে বা ওখানে যারা কিছু কিছু দায়িত্বে আছে, তাহলে কেউ মিনিস্ট্রি অফ হেলথ, কেউ স্বাস্থ্য ব্যাপারে আছে, তাহলে কেউ ব্যবসার ব্যাপারে আছে, মিনিস্ট্রি অফ ট্রেড, তো এরকমই, না তো কেউ ফাইন্যান্স ব্যাপারটা দেখাশোনা করে, এগুলোকে ধরো ব্যারন হিসেবে ধরা যাক। তো সেরকমই ব্যারন্স যারা ছিল, যারা অন্যান্য অঞ্চল থেকেও এসেছিল, ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, তারা নিজেরাই মারামারি শুরু করে দিল। অ্যান্ড প্লটিং, প্লট মানে হচ্ছে চক্রান্ত করা, প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, না তো কীভাবে সিংহাসন ক্যাপচার মানে দখল করা, কীভাবে সিংহাসনটাকে দখল করা যায়, তারা কী করছিল? পরিকল্পনা করছিল। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন না তো কিসের মধ্যে ছিল? না তো কোনো আইন শৃঙ্খলার মধ্যে ছিল না, পুরো বিশৃঙ্খলাতে ভর্তি ছিল। ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি রবড, কারণ মহারাজা তো নেই, কে আদেশ দিবে না দিবে, সে সময় চোর ডাকাত ডেকোয়েত থিপ, তো তাদের যে ইন্টেন্সিটি, তাদের যে মানে কি বলবো, বারবারন্তটা অনেকটা বেড়ে গেছিলো সে সময়। দ্য পিজেন্টস ওয়্যার আনহ্যাপি, এবং যারা কৃষক ছিল, যারা সাধারণ মানুষ ছিল, প্রজা ছিল, তারা না তো প্রচুর অসুখে ছিল, মানে প্রচুর দুঃখে জীবনযাপন কাটাচ্ছিল। তো যেসব ওয়ার্ড নোটসগুলো আছে সেগুলো দেখবে, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে। আর এটার একটা পার্ট করব, এটার পার্ট 1-এ থাকবে, তারপরে আর নেক্সট পার্টগুলো সবাই পেয়ে যাবে আস্তে আস্তে।
তো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, কারণ এই গল্পটা আরও ইন্টারেস্টিং লাগবে যদি যে বললাম যে কিং আর্থার অ্যান্ড দ্য ম্যাজিক্যাল সোর্ড বলে একটা সিনেমা আছে হলিউডের, ওটা দেখবে, ওটা দেখে একটু আনন্দ পাবে। ওটার সঙ্গে মানে কিছুটা ম্যাজিক রিয়ালিজম মিক্স আছে। ম্যাজিক রিয়ালিজম মানে যেগুলো ইম্পসিবল কিছু জিনিসগুলো যেগুলো আলোচনা করা হয়েছে সেটাকে ম্যাজিক রিয়ালিজম বলে। তো কিছুটা ম্যাজিক রিয়ালিজম ইনভলভ আছে এটার মধ্যে, তো ওগুলো দেখেও বেশ আনন্দ পাবে। তো সবাই পড়বে আর অ্যাক্টিভিটিগুলো দেখবে। সো and if you didn't subscribe to my channel, please do subscribe and hit the bell icon in the notification bar. Stay tuned to my channel for latest update. So bye bye for that moment.